দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকে আমরা লন্ডন স্টুডিও থেকে বাংলাদেশে দুজন অতিথিকে যুক্ত করেছি। কথা বলবো জুলাই গণ অভ্যুত্থানের পূর্বাপর নিয়ে, এবং স্বাভাবিকভাবেই 2 বছর পরে এই যে বিরাট একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, অভাবনীয় একটি ঘটনা ঘটেছিল 2024 সালের জুলাই অগাস্ট মাসে। কর্তৃত্ববাদী শাসনের 1.5 দশকেরও অধিককাল যে শাসনটি চলে এসেছিল, সেই কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনটি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার বিপরীতে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে বোধ করি সেটি নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং এই আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে বাংলাদেশ থেকে যুক্ত করেছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, যেটি ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন, সেই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন কেন্দ্রীয় যে সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ডাকসুর ভিপি পদপ্রার্থী ছিলেন ছাত্রদল থেকে, এবং এই মুহূর্তে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। আমাদের সঙ্গে রয়েছেন উমামা ফাতেমা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন এবং পরবর্তী সময় সংগঠনটির মুখপাত্র নিযুক্ত হন। ডাকসুর যেটি কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেখানে নির্বাচনে ভিপি পদপ্রার্থী ছিলেন। তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। উমামা, আপনার কাছে আসতে চাই, যে অন্তর্ভুক্তিমূলক এবং সার্বজনীন চরিত্রটি দেখেছিলাম জুলাই গণ অভ্যুত্থানে, এবং অনেক ধরনের জন আকাঙ্ক্ষার কথা আমরা শুনেছিলাম। আজকে 2 বছর পরে এসে আপনি নিজেও সক্রিয় ছিলেন সেই আন্দোলনে। আমরা দেখেছি শুধু বাংলাদেশ থেকে নয়, সারা পৃথিবীতে যারা গ্লোবাল বাংলাদেশি রয়েছেন, আমরা পর্যবেক্ষণ করেছি আপনাদের সাহসী ভূমিকা। আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই পর্যায়ে এসে সাফল্য ব্যর্থতার এই যে সমীকরণ বারবার মেলানো হচ্ছে, সেটি কেন মেলানো হচ্ছে, এবং আপনি নিজে কি কখনো মিলিয়েছেন যে কি চেয়েছিলেন, 2 বছর পরে এসে কি দেখছেন? আমাদেরকে যদি একটু ব্রিফলি বলেন, তারপরে আমরা আলোচনার গভীরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম সবাইকে, এবং দর্শক বৃন্দ যারা ডেইলি স্টার আজকে প্রোগ্রামটি দেখছেন, তাদেরকে আমি জুলাই 2 বছর পূর্তিটা এখনো হয়নি, জুলাই পরবর্তীতে যার প্রারম্ভকাল সেটার শুভেচ্ছা জানাই। এখানে আসলে যেহেতু 2 বছর একটা অভ্যুত্থানকে রিড করার জন্য আমি মনে করি না যে যথেষ্ট। আমাদের 2024 সালে অভ্যুত্থানের পূর্বে যে ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আসলে আমরা এই অভ্যুত্থানটির মধ্যে প্রবেশ করেছিলাম, সেগুলো আমি জানি না, আসলে বেশিরভাগ দেশেরই আসলে এই স্বাভাবিক এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে যেতে হয় না। এবং সত্যি কথা বলতে, যখন একটা 17 বছরের শাসনকালের মধ্য দিয়ে আমরা দেখা যাচ্ছে যে কমপ্লিটলি একটা স্টেটলেস সিচুয়েশনে কিন্তু আমরা এসে পৌঁছাই। বলা যায়, যেদিন আবু সাইদকে পুলিশ গুলি করছে, কেন পুলিশটা আসলে গুলি করার সাহসটা পেল? ইটস বিকজ শেখ হাসিনা এবং তার যে সরকার ছিল, তারা 17 বছর ধরে পুলিশকে এম্পাওয়ার করেছে। কেন হাইকোর্ট 5 জুনে রায় দিতে পারলো যে 56% কোটা ব্যবস্থা সেটা আসলে লিগ্যাল? এটা করতে পেরেছে কারণ সরকার দীর্ঘদিন যাবৎ এখানে দেখা যায় পাওয়ারের বিভিন্ন বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে যে একটা ক্ষমতার ভারসাম্য, সেটাকে ভেঙে চুরে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছিল প্রত্যেকটা বিভাগকে। যার কারণে হাইকোর্টও দেখা যাচ্ছে এখানে সরকারের হয়ে প্লে করেছে, পুলিশও এখানে সরকারের হয়ে প্লে করেছে, এবং ছাত্ররা আমরা যখন রাস্তায় নামছি, তখন সরকার এটাকে দেখছিল একটা কমপ্লিটলি অ্যান্টাই গভর্নমেন্ট সেন্স থেকে, যে তারা কিভাবে করে মুক্তিযোদ্ধার কথা বলতে পারে। মানে এই যে তাদের চেতনা ব্যবসার একটা দীর্ঘ মানে পরম্পরা, সেই পরম্পরাটার তারা একটা বড় খেলাপ হিসেবেই আসলে আমাদের আন্দোলনটাকে দেখে। তো স্বাভাবিকভাবে মানে যে এই প্রক্রিয়াটা, যে প্রক্রিয়া আসলে আওয়ামী লীগ বাংলাদেশের আন্দোলনটা গুলোকে ডিল করতে অভ্যস্ত ছিল, এটা আসলে একটা গণ অভ্যুত্থান বা একটা বিস্ফোরণের দিকেই আসলে দেশটাকে নিয়ে যেত। রাইট। তো এখন এই উমামা, বিষয়ে আমরা এই সবাই জায়গাটিতে মোটামুটি শিওর ছিলাম। আপনার কাছে জানতে চাই যে শেখ হাসিনার নেতৃত্বে যে ধরনের শাসন চলে এসেছিল, বা যে ধরনের ব্যবস্থা হ্যাঁ, প্রায় প্রতিষ্ঠিত মানে হয়ে আমি যাচ্ছিল, বুঝতে পেরেছি। তো সেটা জি থেকে জি, বেরিয়ে এই আসার জন্যই এই তো আমাদের এই কোশ্চেনটা, আন্দোলনটা ছিল, তাই তো? এখানে আসলে অনেকগুলো লেয়ার আছে। আমি যদি একবারে বলি যে হ্যাঁ এই পুরো সিস্টেমটা চেঞ্জ করে ফেলে আমাদের উদ্দেশ্য ছিল, সেটা আসলে পুরোপুরি সত্য না। আবার যদি আমি এটা বলি শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনই আমাদের উদ্দেশ্য ছিল, তাহলেও কিন্তু এটা সত্য না। আমাদের, আমি এখন এসে যেটা মনে করি যে জুলাই অভ্যুত্থানের আসলে অনেকগুলো বলা যায় যে অনেকগুলো পালাবদল হয়েছে আর কি। ধরেন
যখন 16 জুলাই আগ পর্যন্ত আমরা ছাত্ররা যখন আন্দোলন করছিলাম, তখন কিন্তু আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি। আবার 16 জুলাই যখন আবু সাঈদ এখানে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন, তখন কিন্তু দেখা যাচ্ছে অভ্যুত্থান আবার সম্পূর্ণ ভিন্ন রূপ নিচ্ছে। তো এবং জনগণকে সংগঠিত করার জন্য কিন্তু ওই ধরনের কোনো ডিসকোর্স এই পুরো 17 বছর ধরে ছিল না। তো জনগণ কোন আকাঙ্ক্ষার ভিত্তিতে আসলে এই সরকারের পরিবর্তনটা ঘটাবে, কেন আওয়ামী লীগ সরকারকেই পরিবর্তন করতে হবে, এই জিনিসগুলোর প্রপার কোনো, আমি বলবো না যে প্রপার কোনো ডকুমেন্টেড ছিল, যেটা বিপ্লবের জন্য আসলে দরকার, যে ধরনের ডকুমেন্টেড একদম একটা রেজিমেন্টেড ফোর্স দরকার হয়, সেটা আসলে এই অভ্যুত্থানে ছিল না। বরং সবার মধ্যে একটা হতাশা, চরম একটা ক্ষোভ এবং চরম একটা হতাশা, দেশের মধ্যে যে একটা দমবন্ধ পরিস্থিতি, এটাই কিন্তু এই গণবিস্ফোরণটার মূল কারণ ছিল। এই যে একটা ঠিক ধোঁয়াশা, এই অভ্যুত্থানটাকে ঘিরে যে এক এক গ্রুপের আসলে এক এক ধরনের প্রত্যাশা, এই প্রত্যাশাটারই এক ধরনের একটা আমি বলা যায় যে হেরফের থাকার কারণে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ধরনের পার্থক্যগুলো তৈরি হয়েছে। তো আমি সেজন্য বলছি না যে, যদিও 3 আগস্টে যখন নাহিদ ইসলাম শহীদ মিনারে বলেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটাই হচ্ছে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মূল স্লোগান। এবং 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান, তখন কিন্তু আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুইটা কথা বলেই কিন্তু আমরা পরবর্তী বছর এখনো পর্যন্ত, আমি যতটুকু জানি, পলিটিক্সটা হচ্ছে। আনফর্চুনেটলি যেটা বাংলাদেশে পলিটিক্স একটা প্রধান সমস্যা, সেটা হচ্ছে সিস্টেমটাকে আমরা প্রশ্ন না করে, সিস্টেমটা এখানকার যে ব্যুরোক্রেটিক বলি বা সামাজিক সিস্টেম বলি, সবকিছুকে ইনট্যাক্ট রেখে আমরা নতুন বয়ানে, নতুন ন্যারেটিভে, নতুন ডিসকোর্সে আমরা হাজির হই এবং নিজেদেরকে ওই ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য। যে প্রশ্ন এখানে থেকে যায়, যে যেটি আমি আমার ইন্ট্রোতেও বলছিলাম, যে আন্দোলনের যে সফলতা, সেখানে এক ধরনের অন্তর্ভুক্তিমূলক সার্বজনীন চরিত্র ছিল এই আন্দোলনটির। এবং যখন আন্দোলনটি সফল হলো বা গণ অভ্যুত্থানটি সফল হলো, তখন রাষ্ট্র পুনর্নির্মাণের ক্ষেত্রে আপনারা যারা আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন, তাদের তো একটা ঐক্য প্রয়োজন ছিল। সেই ঐক্যে কেন ফাটল হলো এবং কেন এটি নিয়ে বারবার প্রশ্ন সামনের দিকে আসছে? আপনার যদি ব্রিফ কোনো পর্যবেক্ষণ বা অ্যানালিসিস থাকে এই বিষয়ে। আমার মনে হচ্ছে আগেই যে কোনো ঐক্য ছিল বিষয়টা এরকম না। আহ ঐক্য সত্যি বলতে ওই ওর ধরনের ছিল না। জিনিসটা আপনি যদি দেখেন যে কিভাবে আসলে আন্দোলনটা স্কেলেটেড হয়েছিল, আপনার ফেসবুকের মধ্যে মানে দেখা যাচ্ছে অ্যান্টাই হাসিনা বা অ্যান্টাই গভর্নমেন্ট ফেসবুক পোস্ট গুলো কিন্তু সার্কুলেটেড হচ্ছে, গভর্নমেন্ট সাধারণ মানুষকে মারছে। ওই সময়ে যারাই যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে জনগণের আকাঙ্ক্ষা হিসেবে হাজির হচ্ছে। এখানে আপনি মানজুলার মতিনকেও আনতে পারেন, রিকশাওয়ালা শ্রমিক ভাই যারা আছে, যে যে আহ, যে মায়ের সন্তান তাহির জামার প্রিয় ভাইকে গুলি করে মেরে ফেলা হলো, সেই শামসিয়ারা আন্টিও কিন্তু গণঅভ্যুত্থানের শরীর। তো গণঅভ্যুত্থানের কিন্তু দেখা গেছে ওই ধরনের পিওর কোনো ডিসকোর্স নিয়ে হাজির হয় নাই। এটা অন্তর্ভুক্তিমূলক ছিল, এটা অবশ্যই সঠিক, কিন্তু এখানে কোনো অলিখিত চুক্তিও ছিল না, যে সেটা বলছি এখানে না, আমরা কিন্তু সবাই উমামা এক। আপনি এই যেটি জায়গাটা স্বীকার আসলে করলেন ছিল না। যে এটির অন্তর্ভুক্তিমূলক একটা চরিত্র ছিল, একটা সার্বজনীন চরিত্র ছিল, যে এটি চেয়েছি। তো রাষ্ট্র পুনর্নির্মাণের ক্ষেত্রে বা রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে সেই সার্বজনীন চরিত্রটা আমরা কেন পেলাম না? রিকনস্ট্রাকশনের জন্য আপনার তো অভ্যুত্থান চলাকালীন সময়ে আসলে কোন কোন ফোর্স গুলোর মধ্যে কি কি ধরনের আলাপ হয়েছিল, এগুলো গুরুত্বপূর্ণ। এখন এটা তো একটা স্বতঃস্ফূর্ত জায়গায় অভ্যুত্থানটা এসে পৌঁছায়। তো প্রত্যেকটা ফোর্স কিন্তু স্বাধীনভাবে এখানে প্লে করেছে। আমি যেটা মনে করি, এটা একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল এবং স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান তার নিজের ভাষায় আসলে প্রতিষ্ঠিত হয়েছে, নিজের গতিতে সে আসলে সামনে এগিয়ে গিয়েছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে যে সংগঠিত ফোর্স গুলা ছিল, একটা ছিল এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বা এখানে পলিটিক্যাল পার্টি ধরতে পারেন, ছাত্র দল আছে সেখানে, ছাত্র শিবির আছে। এই ধরনের সংগঠিত পলিটিক্যাল পার্টি গুলা দেখা যাচ্ছে তার এই অভ্যুত্থানটাকে নানান ভাবে কিন্তু নিজেদের বয়ানের মধ্যে আবার নতুন করে নিয়ে আসা শুরু করে। তো এখানে মানে অভ্যুত্থানের আগে এখানে যে একটা সেটেলমেন্ট ছিল, বা অভ্যুত্থানে সবার মধ্যে যে একটা সমঝোতা ছিল যে হ্যাঁ আমরা হাসিনাকে ফেলাবো, এরপর আমরা এটা করব, এই ধরনের কোনো আলাপ কখনো ছিলই না। এটা একটা কমপ্লিটলি একটা ডিসঅর্গানাইজড এবং কমপ্লিটলি একটা অ্যানার্কিক সিচুয়েশনের মধ্যে এই অভ্যুত্থানটা হয়েছে, কারণ কারোর মধ্যে তো কোনো আলাপ ছিল না যে Sure. হ্যাঁ এটা হলে এটা হবে। উমামা, যদিও এটা আপনি 9 দফা ছিল, 8 দফা ছিল, বাট বাট ইটস নট দ্য অনলি থিং। 9 দফা 8 দফার ভিত্তিতে আমি মনে করি না যে একজন হকার, যিনি মিরপুর 10-এ হচ্ছে যে গুলি খাওয়ার জন্য নামছে, সে 9 দফা দেখে নামছে, সে নামছিল লাশ দেখে। সো দ্যাটস দ্য অনলি থিং দ্যাট আই ক্যান
মানে ডেসক্রাইব। আবিদের কাছে যাবার আগে খুব ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে সক্রিয়ভাবে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে আমরা প্রকাশ্যে বলতে শুনছি যে তারা প্রতারিত বোধ করছেন, আন্দোলনটি ছিনতাই হয়ে গেছে বা এটি সুবিধা বা বেনিফিশিয়ারি অন্যরা, এবং এটি তারা চাননি, মানে যে অবস্থার মধ্যে গত 2 বছরে আমরা পতিত হয়েছি বা যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। আপনার নিজের কাছে কি এরকম কখনো মনে হয়েছে? আমি আসলে পলিটিক্স করে আসলে এসেছি, রাজনৈতিক সংগঠন করেছি দীর্ঘ সময় ধরে, এবং যদিও আমি বর্তমানে রাজনৈতিক সংগঠন করছি না, কিন্তু আমি মোটেও এই কথাটা বলবো না যে আমি কখনো প্রতারিত বোধ করেছি। প্রতারণার জিনিসটা কেন আসবে? মানে আমরা আমরা কি আশা করেছিলাম এমন যেটার কারণে আমি প্রতারিত বোধ করবো? আমি কি, আমার এক্সপেকটেশন ছিল যেটা আসলে ফুলফিল হয় নাই? অনেক কিছুই আছে, কিন্তু শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছে এই দেশ থেকে, আমি তো ভেবেছিলাম যে এখন সামনে গিয়ে আমি কি কি করবো। ওই দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট আই লিভ। ঠিক আছে, আমি জীবন্ত ছিলাম যে মুহূর্তে শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে গিয়েছে। জি। তো এটার পরে আমার জীবন নিয়ে আর কোনো আক্ষেপ নাই, কিন্তু হ্যাঁ, যেহেতু আমি রাজনৈতিক ব্যক্তি সেই জায়গা থেকে আমি একটা কথা এখানে বলে রাখি। Sure. আমি এই গত 7-8 মাসের অভ্যুত্থান গুলোকে পড়ার কিছুটা চেষ্টা করছি, ইনক্লুডিং আপনি 2011 সালে মিশরে যে অভ্যুত্থানটা হয়েছিল, হুম। 1979 সালে এখানে ইরানে যে অভ্যুত্থানটা হয়েছিল, সেই দুইটা অভ্যুত্থানের সাথে বাংলাদেশের অভ্যুত্থানে কিন্তু ভাষাগত পার্থক্য থাকলেও খুব বিশেষ পার্থক্য আছে, এটা বলার সুযোগটা কম আর কি। তার একটা বড় কারণ হচ্ছে এই দুইটা মানে ইরান বলি আর বলি, ইজিপ্ট বলি, দুই জায়গাতেই কিন্তু প্রায় 30 বছর 50 বছরে দুইটা রেজিম কিন্তু এখানে প্লে করছিল। এবং মিশরীয় কিন্তু দেখা গেছে যে এক ধরনের একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের দিকে এটা এগিয়ে যায়। অভ্যুত্থানের পরবর্তীতে ইয়েরা মানে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসে, কিন্তু অভ্যুত্থানের প্রারম্ভে মানে শুরুতে এখানে যে ডিসকোর্স গুলো তৈরি হওয়া লাগতো সেটা কিন্তু মিশরেও হয় নাই। এবং সেজন্য দেখা গেছে যে তাহরির যখনই হোসনি মোবারকের পতন হয়, সাথে সাথে দেখা গেছে বিভিন্ন ফোর্স গুলো একটা একটার সাথে রীতিমতো কামড়াকামড়ি করা শুরু করে দেয় স্পেসটা দখল করে নেওয়ার জন্য। বাট যেহেতু যেহেতু হচ্ছে যে মুসলিম ব্রাদারহুড একটা রেজিমেন্টেড ফোর্স ছিল, মুসলিম ব্রাদারহুড 6 মাস পরবর্তী সময়ে ইলেকশনে তারা তারা এখানে পাওয়ারে চলে আসে। 2 বছরের মধ্যে তারা আবার মুরসি দ্বারা ক্ষমতাচ্যুত হয়। কিন্তু আহ, বাংলাদেশের অবস্থাটা যদি দেখি, 17 বছরে কিন্তু বাংলাদেশের এখানে আহ, যে সামাজিক একটা রদবদলের মধ্য দিয়ে আসলে আমাদের যেতে হবে, যে ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য জি। দিয়ে আসলে এখানে যেতে হইতো, সেটা আসলে হয় নাই। ওমামা, আসবো তাই আপনার আমি কাছে। মনে করি না এটা আসলে দীর্ঘ আলাপ, এত কম নিশ্চয়ই সময়ে না, বলাটা নিশ্চয়ই খুব কঠিন। আসবো আপনার কাছে আবার। আমি আবিদ আপনার কাছে আসতে চাই একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে। জুন মাসে অর্থাৎ গত মাসে সারা দেশে মব সহিংসতার ঘটনায় 33 জন নিহত হয়েছে এবং 126 জন গুরুতর আহত হয়েছেন। এবং আমরা দেখতে পেলাম যে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এই যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখাচ্ছে তার ঠিক আগের মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা ছিল 32 এবং আহত 71 জন। সেই হিসাবে আহতের সংখ্যা বেড়েছে প্রায় 77%। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে জীবনের নিরাপত্তা থাকবে এবং মূলত এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এই পরিসংখ্যান কি আপনার কাছে কিছুটাও হতাশাজনক মনে হয় না? মানে যে লক্ষ্যে এত বড় একটা আন্দোলন হলো, সেখানে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে এবং তারা মব সংস্কৃতি বা এই ধরনের অপঘাতে মৃত্যু কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং সেটি বেড়ে চলেছে। জুলাইয়ের যে নাগরিক আকাঙ্ক্ষা সেটিকে কতটুকু রিফ্লেক্ট করে? যদি অনেকের আলাপ আনতে চায় না জুলাই, অনেকের আলাপ আনতে চায় না, কারণ জুলাই সবাই ঐক্যবদ্ধ, কারণ সবারই এখানে আছে যে মালিকানা আছে। তো তারপরেও কিছু কথা বলতে হয়। দেখেন, এই আন্দোলন তো ইনক্লুসিভ আন্দোলন ছিল, কিন্তু যখন 5 আগস্ট ঘটে গেল, 5 আগস্ট ঘটে যাওয়ার পর আন্দোলনটাকে এক প্রকার ধরেন এমন চরিত্রে নিয়ে আসা হলো যে কে কোন জায়গা কিভাবে দখল করে। এটা কিন্তু কোনো কিছুই কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় নাই। এখন যারা রাজনৈতিক দল ছিল তারাও তাদের জায়গা থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান যতটুকু সমর্থন প্রয়োজন, যতটুকু সহযোগিতা প্রয়োজন, যেন মবকৃষির শিকার হতে না হয়, নানান ধরনের হচ্ছে যে মবকৃষির ভয়ে অনেকে অনেক কিছু মেনে নিয়েছে ওই সময়টাতে। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে এই আন্দোলনে ওবামা বলেছে যে সমন্বয়করা ছিল, তারপর মানে
কিংবা ঐক্য ছিল না, এই টাইপের বলছি কিনা হয়তো আমার বুঝতে সমস্যা হইতে পারে, কিন্তু আসলে বাস্তবতা যেটা, এটা ঐক্যের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানটা সফল হয়েছে। এখন 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আমি হয়তো বা সমন্বয় লিস্টে আমরা হয়তো বা যাই নাই, কারণ আমরা ফেসগুলো যদি ওইখানে যাই একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে আমরা সামনে যাই না, আমরা যদি যে আন্দোলনটা নষ্ট হয়ে যেতে পারি। তো যার ফলশ্রুতিতে কম্পারেটিভলি যারা আননোন এবং হচ্ছে যে সমন্বয় লিস্টে যে আমার ছাত্র দলের কেউ ছিল না ব্যাপারটা তা না। তো কম্পারেটিভলি যারা আননোন ফেস ছাত্র দলের তারা ছিল এই সমন্বয় list এ। কিন্তু এই সমন্বয়কের বাইরেও তো অনেকেই ছিল যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, কিন্তু 5 আগস্টের পরে একটা সমন্বয়ক নামক একটা মানে হচ্ছে যে একটা ফোবিয়া তৈরি হইলো তৈরি। সমন্বয়ক নামে হচ্ছে যে সবকিছু হয়ে যাচ্ছে, এদিক দিয়ে এটা দখল হচ্ছে, ওই দিকটা ওই জায়গায় যাচ্ছে, এদিক দিয়ে এটা লাগবে, বাকি সকল রাজনৈতিক শক্তিকে একদিকে সাইড করে দেওয়ার একটা অপচেষ্টা করা হলো। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও গুটি কয়েক ব্যক্তি ছাড়া, গুটি কয়েক ছাত্র নেতা ছাড়া যারা মূল মূল ভূমিকাতে ছিল কিংবা পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিভিন্ন সংগঠনের নেতৃত্ব, তাদের সাথে কোনোদিন উনি পরিচিত হবে এই আকাঙ্ক্ষাটাও আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পেয়েছি। সুতরাং শুরু থেকেই এই বিভক্তিগুলো সৃষ্টি হয়েছে। আমি আপনাকে একটু হেল্প করছি যে 5ই আগস্ট পরবর্তী সময়টাতে ফরমেশন নিয়ে আপনার আপত্তি আছে। ফরমেশনের কোন জায়গাটা সবচেয়ে বড় আপত্তি? ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে আসা নাকি ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি হিসেবে উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া, কোনটা? না, ডক্টর ইউনূসের ক্ষমতায় মানে হচ্ছে দায়িত্ব গ্রহণ করে, এটা নিয়ে কোনো আপত্তি থাকার কোনো কথা না। এই মুহূর্তে রাষ্ট্রের প্রয়োজন উনি দায়িত্বে এসেছেন, কিন্তু দায়িত্বে এসে গণঅভ্যুত্থানটা প্রপারলি কিভাবে হয়েছে কিংবা কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, কারা এটার স্টেকে ছিল, প্রত্যেকের সাথে সৌজন্যমূলক আচরণ করা এবং তাদের সাথে যথাযথভাবে অন্তত সৌজন্যবোধ ভাবে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে পরিচিত থাকাটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ওনার উচিত ছিল। যেটা উনি করতে ব্যর্থ হয়েছে, উনি করেননি, অথবা ওনাকে ওই পর্যন্ত পৌঁছানোর সুযোগটা যারা ওনার আশেপাশে ছিল তাদেরকেও ওনাকে তারা সেটা করে দেয়নি কিংবা ওনাকে এক প্রকার হচ্ছে যে করতে দেওয়া হয়নি আর কি। এটাই হইতে পারে। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় এখন আপনার যে প্রয়োজন ছিল, এখন আপনাকে হিরো বানাইছে। আপনি তো বিশেষ করে 17 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শেষ হয়ে গেছে, আন্দোলন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না, এই আন্দোলন চলে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কিংবা স্কুল কলেজের স্টুডেন্টদের হাতে কিংবা তাদের গার্ডিয়ানদের হাতে আন্দোলনটা চলে গিয়েছিল। 17 তারিখের পরে 18 তারিখ 19 তারিখ থেকে তো একটা গেরিলা যুদ্ধ হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে, ইন্টারনেট বন্ধ অবস্থায় গেরিলা যুদ্ধ ছিল। তো এখন এই যে আন্দোলনটা সফল হয়েছে, এটা সামগ্রিক সকলের অবদানের মধ্য দিয়ে সফল হয়েছে। কিন্তু সকলের অবদানকে স্বীকার করে নিয়ে এই প্রশ্নটা কি এভাবে করার সুযোগ আছে কিনা, বা আপনি কিভাবে এটিকে ব্যাখ্যা করবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপি বিরোধী দল হিসেবে 17 বছরই তো মাঠে ছিল এবং তাদের আন্দোলনের যে ভূমিকা সেটি অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু তাতে তো আওয়ামী লীগ সরকারের পতন বা কর্তৃত্ববাদী শাসনের অবসান হওয়ার মতো কোনো সিচুয়েশন তৈরি হয়নি। কিন্তু যখন যারা আন্দোলনের নেতৃত্বে এই সাধারণ ছাত্রছাত্রী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি আসলো, তখন এটি সফল হয়েছে বলে অনেকের বক্তব্য রয়েছে, অনেকে মনে করেন। তো সেই ক্ষেত্রে তারা যদি বিজয়ী হিসেবে সম্মুখ সারিতে চলে যায় তাতে অসুবিধাটা কোথায়? দেখেন, এখন 17 বছরের সংগ্রামে পতন হয়নি, কিন্তু 17 বছর সংগ্রামের মধ্যে দিয়ে গোড়াপত্তন ঘটেছে। এবং আপনি জেনে থাকবেন ইতিমধ্যে, সেটা সবাই স্বীকারও করে নিয়েছে, 14 তারিখ রাজু ভাস্কর্য পাদদেশ থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শক্তি প্রতিষ্ঠিত করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরাই কিন্তু সেটা করেছে এবং তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে। সুতরাং এই দুঃসাহসিক ভূমিকাগুলো কিন্তু আমাদের ছিল। সুতরাং এই আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করতে জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম দিন থেকে বিভিন্ন ভাবে সুযোগ খুঁজে নিয়েছে এবং তারা তাদের যে চিন্তাধারা সেটাকে বাস্তবায়ন করতে পেরেছে। তারা ওই জায়গায় চলে গেছে সেটা নিয়ে আমি তেমন কোনো আপত্তি করতেছি না, যে তারা চলে গেছে আমি কেন যেতে পারলাম না, এটা নিয়ে আমার কোনো আপত্তির জায়গা নেই। আমি শুরুতেই বলেছি এটা নিয়ে অনেকের কোনো আলাপ করতে চাই না। কিন্তু আপনি যখন 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশনের যে টার্মটা তারা তৈরি করেছিল 5 আগস্ট পরবর্তী সময় আমাদের এগেইনস্টে, এই যে অনৈক্যের সৃষ্টির সূচনা যে জায়গাটা থেকে হয়েছে, আপনি গিয়েছেন ঠিক আছে ছাত্র প্রতিনিধি হিসেবে, আপনি সেখানে গিয়েছেন যান, কিন্তু আপনার টার্গেট থাকবে এই রাষ্ট্রে কেন ফেসিবাদী হাসিনার পতন হইল কিংবা গত 17 বছর কি হয়েছে সেটা থেকে বের হয়ে আসা
আপনি চেষ্টা করে যাবেন, আপনারা যারা দায়িত্বে গেছেন, কিন্তু আপনারা সেখানে কিন্তু সেই দায়িত্বটা পালন করেননি। আপনারা গিয়ে সেখানে আপনি কিভাবে রাজনৈতিক ভাবে সচ্ছল হইতে পারেন, আপনি কিভাবে রাজনৈতিক ভাবে বাংলাদেশে আরেকটা দল করতে পারেন, কিংবা আপনার যে আশা আকাঙ্ক্ষা সেটাকে কিভাবে আপনি পরিপূর্ণতা দিতে পারেন, আপনি সেই উদ্দেশ্যে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করেছেন, যেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত বলে আমি মনে করি। কারণ দেখেন, এই বাংলাদেশের মানুষের তো আমাদেরকে হিরো বানিয়েছে, যারা দায়িত্বে গিয়েছে তাদেরকেও হিরো বানিয়েছে বাংলাদেশের মানুষ, মেনে নিয়েছে, নেতৃত্ব মেনে নিয়েছে। এজন্য তারা বাংলাদেশের মানুষের কাছে হিরো হয়েছে কিংবা দায়িত্বে গিয়েছে। কারণ বাংলাদেশের মানুষ যদি না চাইতো তাহলে গণ অভ্যুত্থান হইতো, কেউ কেউ উপদেষ্টা মন্ডলীতে যেতে পারতো কিংবা বর্তমান সরকার গঠিত হইতো। কিন্তু বাংলাদেশের মানুষ বারবার বিশ্বাস করার পরে গিয়ে যখন দায়িত্বে চলে যায়, তখন মানুষের কথা মনে না রেখে নিজের উন্নতি, নিজেকে সম্পদশালী করবার যে মানে মানে একটা চেষ্টা করে গিয়েছে, চেষ্টা করে যাওয়ার ইতিহাসে ইতিহাসে আছে এই চেষ্টাটা, বাংলাদেশের নেতৃবৃন্দ সেটা করে থাকে। কিন্তু এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু আমরা এটা ব্যতিক্রম তেমন ভাবে দেখি। আবিদ, একটি কথা বেশ আলোচনায় এসছে যে অনেকে রিকশা ছেড়ে প্রাডোতে চলাফেরা করছে, এটি নিয়ে কি আপনার কোনো আক্ষেপ আছে? ভাই এটা কোনো গোপনীয়তার জায়গা নয়। যাদেরকে আমরা দেখেছি যারা দেশে ছিল না, দেশের বাইরে থেকে এসে নিজের দেশে ছিল না, দেশের বাইরে থেকে এসে তাদের পরিবার পরিজনরা হচ্ছে যে প্রাডো নিয়ে ঘুরে বেড়ায়, বা কারোর সাথে দেখা করতে গেলেও প্রাডো নিয়ে গিয়ে দেখা করে। তো এরকম প্রবণতা তো আমরা দেখেছি, কিন্তু গণ অভ্যুত্থান তো এই প্রবণতার জায়গা থেকে হয় নাই। সুতরাং গণ অভ্যুত্থানের জায়গাটা ছিল যে দীর্ঘ দুঃশাসন ছিল, দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণ করার প্রয়োজন ছিল, একটা হচ্ছে যে ন্যূনতম সংস্কার প্রয়োজন ছিল। আমরা সংস্কারের আওয়াজ তুলেছি, কিন্তু আলটিমেট সংস্কার যেটা এসেছে সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার যে 31 দফা ঘোষণা করেছে, এটাতেই কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম সংস্কার কিন্তু চলে এসেছে। কিন্তু আর বাদ বাকি যারা সংস্কারের কথা বলেছে, তারা ওই 31 দফার উপরে কিছু কিছু বিরোধিতামূলক টার্ম বের করে করে সংস্কার আলাপ চালিয়ে গেছে। আলটিমেটলি এই যে জুলাই অনৈক্যের কথাগুলো বলি, কিংবা জুলাই অনৈক্য সৃষ্টি হচ্ছে, কিংবা বিএনপি বিভিন্ন ভাবে দোষারোপ করা হয় বিভিন্ন ভাবে যে বিএনপি সংস্কার চায় না, এটা করে না, ওটা করে না। আসলে 5 বছর ভোটারবিহীন ভাবে যারা মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে চেয়েছে, এখন তাদের টার্গেট ছিল 5 বছর ভোটারবিহীন ভাবে ক্ষমতায় থাকে। এখন ওইটা পূরণ না হওয়ার কারণে যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয়, তাহলে তো এটা উচিত না, এই ধরনের কথা বলা উচিত। 5 বছর নির্বাচন ছাড়া ক্ষমতায় না থাকতে পারাটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরো হয় নাই, তাদের সাথে আর অন্য বিষয়ে কথা বলা। নিশ্চয়ই আবিদ, আপনি 31 দফার কথা বলেছেন, সে প্রসঙ্গেও আসবো, কারণ 31 দফার মধ্যে একটি বিষয় ছিল যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটি নিশ্চিত করতে একটা আলাদা সচিবালয়ের বিষয়ে এক ধরনের সম্মতি ছিল বিএনপির, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। কেন হয়নি সেটি নিয়েও বিস্তর আলোচনা হওয়ার সুযোগ রয়েছে। আমি আসবো আপনার কাছে, তার আগে আমি উমামা আপনার কাছে আসতে চাই যে যেটি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করছিলাম, যে এই যে জুলাই গণ অভ্যুত্থান, সেখানে সাফল্য ব্যর্থতার প্রশ্ন যদি আসে এবং সেটি নিয়ে যদি আলোচনা করতেই হয়, তাহলে শেখ হাসিনার পতন ছাড়া দৃশ্যমান কোন সফলতা এই মুহূর্তে আপনার সবচেয়ে বেশি চোখে পড়ছে? হ্যাঁ, সরি, আমি হচ্ছে লাস্ট কথাটার সূত্র ধরেই আসলে আমার বাকি আলাপগুলো করবো। এখানে আমি আবিদ ভাইয়ের কথাও শুনছিলাম, তার যদিও তিনি তার দলীয় জায়গা থেকে কথা বলেছেন, কিন্তু সত্যি কথা বলতে অনেক জায়গাতে কিন্তু আমি তার সাথে একমত পোষণ করি। এবং এই যে অভ্যুত্থানের পরে আমি বলবো না যে এখানে প্রতারিত হওয়ার মতো কিছু হয়েছে, প্রতারিত হওয়া একটা কমপ্লিটলি ডিফারেন্ট বিষয়। আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়া হচ্ছে একটা জিনিস, আর প্রতারিত না হওয়া হচ্ছে আরেক ধরনের জিনিস। তো এখানে আমরা কোন ধরনের ভাষা আসলে ব্যবহার করছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে শেখ হাসিনার পতন, ধরেন শেখ হাসিনার এই জায়গাটাতে ছোট্ট একটা ব্যাখ্যা দিই আপনার জন্য, তাহলে বলতে হয়তো আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে, প্রতারিত বোধ করেছেন যারা বলছেন, তাদের একটা যুক্তি বা অ্যানালিসিস এরকম, আমি আমার ভাষায় বলি, ওনাদের শব্দগুলোকে জড়ো করে যদি আমি বুঝে থাকি তাদের কথা, সেটা হচ্ছে যে, যেমন আপনি বাম ঘরানার ছাত্র রাজনীতি করতেন, তাই তো? এখন আন্দোলনের সার্বজনীন চরিত্রকে প্রতিষ্ঠিত করতে আপনাকে প্রয়োজন ছিল সেই আন্দোলনে, আপনিও এসছেন, আপনার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনে একটা সক্রিয় ভূমিকা পালন করা দরকার। কিন্তু যখন আন্দোলনটা হয়ে গেল, তখন দেখা গেল যে কিছু নির্দিষ্ট ডানপন্থী ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতির মতাদর্শে বিশ্বাস করেন, তারাই লাইমলাইটে যাচ্ছে, তারাই রাষ্ট্র পুনর্গঠন কি হবে তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করছে। সেখানে আপনাদের অবস্থানটাকে অনেকটা ম্রিয়মান করে দেওয়ার একটা চেষ্টা, বা কিছুটা হয়তো সফল হয়েছেন,
বলে অনেকে মনে করছেন। তো সেই জায়গাটিতে মানে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে বলে এরকম অনেকে মনে করছে। আপনার মানে আপনার কথা বলছি না, আমি বলছি যে একটু যারা লিবারাল চিন্তা ভাবনা করে হোল তারা। ঘটনাটা এরকম হয়েছে না, আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না যেখানে ব্যবহারযোগ্যতা বিষয় ছিল। এবার দিন শেষে রাজনীতি তো একটা দেখা যায় লড়াই পাল্টা লড়াইয়ের ব্যাপার, ঠিক আছে? 5 আগস্টের পরে যে সব লড়াই শেষ হয়ে যাবে বিষয়টা তো এরকম না। তো যে পলিটিক্যাল অর্গানাইজেশন ইনক্লুডিং সেটা লেফট হোক বা রাইট হোক, সে যদি মনে করে যে আমি পাওয়ারে যেতে চাই বা আমি জুলাইয়ে আমার ন্যারেটিভটাকে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক আছে, তাহলে আপনি তো রিলাই করতে পারেন না আরেকজনের উপর যে সে এসে আপনার বয়ান প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে, তাই না? আমি 5 আগস্টের পরে সত্যি কথা বলতে অনেক আমি বলবো অনেক মানুষকে, মানে আমি নিজে ধরে 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 বলছি যে আপনারা কেন সরে যাচ্ছেন, আপনারা কেন হচ্ছে নিজেদেরকে এভাবে এই পুরো বিষয়টা থেকে গুটিয়ে নিচ্ছেন। তখন তারা বলছে যে আমাদেরকে তো ডাকে না। আমার কথা ছিল ভাই, আপনাকে ডাকতেছে না এটা তো তার পলিটিক্স, কিন্তু আপনার তো আপনার পলিটিক্সটা করতে হবে। তো সেটার জন্য আপনি কিভাবে মাঠে হাজির থাকতে পারেন, কিভাবে করে জুলাই নিয়ে আপনার বয়ানটা প্রতিষ্ঠা করতে পারেন, সেটার জন্য তো আপনার এফোর্টটা দিতে হবে। তো আমার হয়তো শুনাইতে মনে হতে পারে আর কি যে এই জায়গায় হয়তো আমি কিছুটা হার্শ আচরণ করছি, কিন্তু আমি রাজনীতিকে আমি কিছুটা নির্মোহ ভাবেই দেখার চেষ্টা করি যে একটা রেজিমেন্টেড ফোর্স, সেটা জামাতে ইসলামী বলি, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলি, ইভেন অনেক আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন পর্যন্ত আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ফেভার পাচ্ছে। এবং আমি যদি ভিতরকার দেখি যে অনেক উপদেষ্টারা আছেন, তাদের কাছে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও জিনিসটা অভ্যুত্থানের চিত্রটা অনেকটা এরকম ছিল যে ওকে না, আসিফ, নাহিদ, মাহফুজ, দিজ আর সাম পিপল যারা হচ্ছে যে পুরো জিনিসটাকে ডিজাইন করেছে। সো অবভিয়াসলি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল প্যারিসে, উনি প্যারিস অলিম্পিকে তিনি জয়েন করেছিলেন। এটার পরে হুট করে উনি দেশে এসে অ্যাজ এ প্রধান উপদেষ্টা জয়েন করেছেন। এটা নিয়ে আমি কিন্তু এটাকে রিডিকিউল করছি না, আমি বলছি ওই সময় এটা একটা হয়তো ব্যস্ততা ছিল আমাদের, কিন্তু ওনার কাছে আসলে অভ্যুত্থানটাকে কিভাবে প্রেজেন্ট করা হবে সেটার দায়িত্ব এখানে আমাদের ছাত্র সমন্বয়কদেরই ছিল। বাট আনফর্চুনেটলি এখানে আবিদ ভাইয়ের কথাটা সূত্র ধরে আমি বলবো যে এখানে পলিটিক্যাল পার্টি গুলাকে এক ধরনের শত্রুতায়িত করার চেষ্টা একদম শুরু থেকে হয়েছে। 5 আগস্ট আমি বলবো 5 আগস্ট বিকাল বেলা থেকেই হয়েছে। এবং আমাকে সরাসরি আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক বলেছিল কেন 5 আগস্টের পরে আসলে আমাকে মাইনাস করার, আমাকে কোনোভাবে সামনে আসতে না দেওয়ার জন্য সবাই খুবই দেখা যায় মানে উমামাকে কোনোভাবে সামনে রাখা যাবে না, এরকম একটা চিন্তা প্রত্যেকটা প্রধান সমন্বয়কদের মধ্যে ছিল। কেন আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনাকে আপনারা এই নিয়ে এত কাজটা ভয় আমার সাথে কেন? কেন করছে? আপনাকে নিয়ে এত না, ভয় কেন? একদম শুরু থেকে জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয়েছে আমি তো জানি, আমি উমামা জানি আমার সাথে আসলে কি কি হয়েছে, ঠিক আছে? আমার কিসের মধ্য দিয়ে আমি ওই অভ্যুত্থানের মধ্যে ছিলাম, যখন আমি কেন বললাম যে এখানে কোনো সমঝোতাটা ওই অর্থে ছিল না, এটার কারণ ছিল যে আমাদের কিন্তু ধাক্কাধাক্কি করে পুরো অভ্যুত্থানের সময় টিকে থাকতে হয়েছে। আমায় কেউ এসে জায়গা করে দেয় নাই যে আচ্ছা কালকে সকালবেলা থেকে তুমি সমন্বয়। আমার আন্দোলনটা সংগঠিত করার জন্য জান প্রাণ দিয়ে রাতে না ঘুমায় না খেয়ে দিনের পর দিন আমি না খেয়ে রাস্তায় পড়ে থাকতাম, বিকজ তারা আমাদের এবং আমাদের যে অংশীদারিত্ব পুরো আন্দোলনের সময়, এই জুলাই মাসে কোটা আন্দোলনের সময় পুরো অংশীদারিত্বকে তারা নাই করে দেওয়ার চেষ্টা করেছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। একদম জুন মাস থেকে শুরু করে জুলাই মাসে যখন আন্দোলন করছে আমি জানি যে আমাদের উপর দিয়ে আসলে কি গিয়েছে। আমার ফোন পিক করতো না, আমার ব্যাপারে আজে বাজে কথা বলে বেড়াই। যাই হোক, এটা এখন সময় চলে গেছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। বাট এই ঘটনাটা আমরা ওই সময় প্রেজেন্ট ছিলাম কারণ আমি আমার গায়ের জোর দিয়েছিলাম, আমি আমার মানসিক জোর দিয়েছিলাম। আমাদের কেউ নাহিদ ইসলাম এসে আমাকে বলে নাই যে তুমি আজকে থেকে থাকো, আমি নাহিদ ইসলামকে বাধ্য করছি এটা বলতে যে ওকে রাখতে হবে, বিকজ আমি আমাদের এই পরিমাণ ফোর্স আমি ওই জায়গায় ক্রিয়েট করতে সক্ষম হয়েছিলাম পুরো জুলাই অভ্যুত্থান সময়। কিন্তু অভ্যুত্থানের পরে যেটা হয়, যেহেতু তারা পাওয়ারে চলে যায় অলরেডি, তাদের তো এখন দরকার একটা মানে অভ্যুত্থানের তো নারীদেরকে তারা অলরেডি নানানভাবে মাইনাস করে দেওয়া শুরু করে। এবং আমার ব্যাপারে তাদের স্পেসিফিক কথায় মানে আমি জানি না কি যুক্তি ছিল, বাট আমার সামনে যেটা বলে সেটা হচ্ছে যে তুমি তো ছাত্র ফেডারেশন করো, তো আমি তো তোমাকে ছাত্র ফেডারেশন হিসেবে ট্রিট করছি, আমি তো তোমাকে ব্যক্তি উমা ফাতেমা এবং তোমার ব্যক্তি হিসেবে কি অবদান সেভাবে ট্রিট করি নাই। তো একই জিনিস আবিদ ভাইয়ের ক্ষেত্রেও খাটে। একই জিনিস কিন্তু অন্যান্য ছাত্র সমন্বয়ক যারা হয়তো গণ অধিকার পরিষদ করতো বা ছাত্র দল করতো সবার ক্ষেত্রে খাটে, একদম জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত খাটে। এবং আমি যখন ছাত্র ফেডারেশন থেকে ইস্তফা দিই ওটা আমার অন্যান্য রিজন ছিল, আমি পারছি মানে অন্যান্য কারণে আমি তখন ইস্তফা দিই, তখন আমাকে তারা হঠাৎ করে কল দেওয়া শুরু করে। তো আমি বলছি হঠাৎ করে আমার ব্যাপারে এত মনে পড়লো কেন, আমি তখন অবাক হয়ে গেলাম। তখন তাদের বক্তব্য যেটা যে ওকে ঠিক আছে তুমি এখন দল করতেছেন, নাও ইউ আর সুইটেবল ফর
মানে কি বলে প্রধান সমন্বয়ক, মানে সামনের সারি সমন্বয় করার জন্য হুম। তুমি এখন সুইটেবল। সো এই ধরনের ন্যাস্টি পলিটিক্স আসলে আমাদেরকে পুরা জুন মাস, পুরা জুলাই মাস, পুরা আগস্ট মাস মোকাবেলা করে যেতে হয়েছে। এবং মানে পরেও হয়েছে, বাট পরে ভিন্ন ফর্মে হয়েছে। আগে তো মানে জাস্ট ছাত্র সংগঠন করার কারণে একটা মানুষকে যে কি পরিমাণ হিউমিলিয়েশনের মধ্যে দিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো আসলে আমরা চোখের সামনে দেখছি। তো আমি তো পরিবর্তনটা আশা করব কাদের মধ্যে দিয়ে, যারা রেজিমেন্টেড ফোর্স অর্থাৎ যারা সংগঠিত শক্তি, তারাই কিন্তু এই পরিবর্তনটা ইনিশিয়েট করবে। কিন্তু সেখানে আমরা দেখেছি সংগঠিত শক্তির মধ্যে শুধুমাত্র ছাত্র শিবিরকে এখানে এক্সপ্রেস দেওয়া হয়েছে। কি নামে স্পেস দেওয়া হয়েছে? যে আমরা শুধুমাত্র সাধারণ ছাত্র, যাদের কোনো দলীয় পরিচয় নেই, তাদেরকে আমরা হচ্ছে সামনে রাখবো। তো ওকে ফাইন, তো সাধারণ ছাত্র কারা? আজকে তো আমরা 1.5 বছর পরে এসে দেখলাম যে সাধারণ ছাত্র নাম নিয়ে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যারা ছাত্র শিবিরের কর্মী পর্যায়ের লোকজন ছিল, ছাত্র শিবিরের সদস্য ছিল, তারাই কিন্তু দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ঢুকে গিয়েছিল। তো এটা কিভাবে সম্ভব? এই এখন কোশ্চেনটার আমি পাল্টা আরেকটা পিঠ আমি দেখাতে, যেহেতু আমি জিনিসটা বলতে ছিলাম, জি আমি সেজন্য বলছি জি যে এখানে আমি ছাত্র দলের আবিদ ভাই আছেন, আবিদ ভাই হয়তো জানেন না, রাকিব ভাই অনেক জায়গায় জানতে পারেন। ওনাদের সাথে আমাদের আমাদের কিন্তু খুবই কথা হতো, বারবার কথা হতো যে আপনার কিন্তু এখানে প্লে করতে হবে, আপনার জনগণের ভাষাটা বুঝে আপনার কিন্তু সামনে যেতে হবে। কিন্তু হয়তো তাদেরও পলিটিক্যাল ইয়ে ছিল যে তারা আসলে নির্বাচনটা নিয়ে কথা বলতে চায়, এবং তারা আসলে নির্বাচনের ব্যাপারে সব থেকে বেশি আগ্রহী, রেদার দেন যে একদম ইমিডিয়েট পরিবর্তনগুলোকে অ্যাড্রেস করা। তারা দেখা গেছে নির্বাচন নিয়ে উপর ফোকাস করার ব্যাপারে বেশি আগ্রহী ছিল। পরবর্তীতে 6-7 মাসের মধ্যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নির্বাচনের মধ্যে মুভ করেছে, বাট ইনিশিয়াল ডেজে তথ্য একদম যখন দেখা যায় গরম গরম সিচুয়েশন ছিল আগস্ট সেপ্টেম্বর মাস, ওই সময় আমার মনে হয়েছে ছাত্র সংগঠন আকারে এখানে ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠন গুলো আরো আরো আমি মনে করি যে আরো বেশি কম্প্যাক্ট ভূমিকা পালন করতে পারতো। কিন্তু আমার মনে হয়েছে যে তারা অনেক জায়গাতেই ইনডিসিশনের মধ্যে ভুগেছে। আমি এখন শব্দটা খুঁজে পেয়েছি যে তাদের সমস্যাটা ছিল যে তারা আসলে সিদ্ধান্ত নিতে পারছিল না যে তাদের এই মুহূর্তে আসলে কি করা উচিত, এবং যার কারণে এই পুরো স্পেসটা ছাত্র শিবির দখল করে ফেলছে। উমামা, এটাই আর কি, ছোট্ট একটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে যে যেমনটি আবিদ বলেছিলেন যে ডক্টর ইউনূস বা অন্তর্বর্তী সরকারের যে অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিনিস্ট্রেশন না বলে নেতৃত্বের কথা বলাই ভালো, যে যারা আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে দেখা করা, তাদের সঙ্গে একটা মিনিমাম আমি এখানে একটা নোকতা দিই, ঠিক আছে? আহ এখানে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে কিন্তু অনেক উপদেষ্টারই কিন্তু যোগাযোগ ছিল। একটা বিএনপি এত বড় সংগঠন, ওদের সাথে যোগাযোগ থাকবে না? আমার এই কোয়েশ্চেনটা আছে যে বিএনপি কি তাদের ছাত্র সংগঠনের লোকজন যাতে দেখা করে, ইন পার্সন ছাত্র দলের সাথে যাতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা মণ্ডলী দেখা হয়, সেটার জন্য কি যথেষ্ট পরিমাণে মানে এফোর্ট তারা দিয়েছিলেন কিনা? জি, আমি আবিদের কাছে সেই প্রশ্নটা করব, এবং কিন্তু আমি এই জিনিসটা কিন্তু ছাত্র সমন্বয়কদের যে খুব ভালো উদ্দেশ্য ছিল তা না, তারাও চেষ্টা করেছিল এখানে বিএনপিকে নানানভাবে মাইনাস করে দিয়ে শুধুমাত্র নিজেরাই হাইলাইটেড হওয়ার জি জন্য। আবার পাল্টা চেষ্টাটাও আমি মনে করি যে অনেক জায়গায় অভাব ছিল, মানুষকে কনফিউজ করেছে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে ডক্টর ইউনূস, আপনারা যারা আন্দোলনে ছিলেন, গুটি কয় মানুষদেরকে অন্তর্ভুক্ত করা বা তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদেরকে রেকগনাইজ করার কাজটি করেছেন। আমি বুঝলাম যে উনি প্যারিসে ছিলেন, কিন্তু ওনার উপদেষ্টা পরিষদের অনেকেই তো নানাভাবে এই আন্দোলনটি দেখেছেন এবং সক্রিয় ছিলেন অনেকে। তারা কেন এই দায়িত্বটি নিলেন না? মানে যারা প্রকৃত অর্থে আন্দোলন করেছেন 2 বছরে, তাদের রেকগনিশন বা তাদের সঙ্গে। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমি মানে ডোন্ট ভাববেন না যে আমি যেহেতু মুখপাত্র ছিলাম ওই সময় ছাত্র সংগঠনে, সেই হিসেবে আমার কোনো বিশেষ যোগাযোগ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বিষয়টা কখনো এরকম ছিলই না। বরং এখানে আমি যতটুকু জানি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ ভাই এবং হচ্ছে হাসনাত ভাই এবং কি বলে সার্জির ভাই, তাদেরই একটা বিশেষ প্রভাব সবসময় ছিল, এবং তাদের একটা আলাদা ফোরাম। তারা সবসময় নানান প্রক্রিয়া, বিভিন্ন উপদেষ্টাদের সাথে ঘনিষ্ঠতা, এই বিষয়গুলো কিন্তু তারা মেনটেন করে চলতে পারতো। এটার ব্যাখ্যাটা আমি এই মুহূর্তে আসলে দিতে পারবো না, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো অনেক 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 লম্বা আলাপ, তো এত ছোট সময়ে বলাটা খুবই কঠিন। কিন্তু এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে উপদেষ্টারা যারা এখানে এসেছিল, দায়িত্ব নিয়েছিল, তাদের আসলে অনেক মানুষ আছে, অনেক উপদেষ্টা আছে, তাদের আইডিয়াই নাই যে তারা এখানে কিসের জন্য বসছে। ঠিক আছে, প্রথম 6 মাস তারা আসলে লিটারালি বুঝতে চলে গেছে যে এই দেশের মধ্যে মানে কারণ সরি টু সে যখন একটা মানুষ পলিটিশিয়ান হয়, যখন একটা মানুষ 17 বছর 20 বছরের একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যায়,
তখন সে যেভাবে করে একজন মানুষের দরদটাকে অনুভব করতে পারে, একটা মানুষ সে এনজিও করে ওই দরদটা অনুভব করতে পারবে না, কারণ সে বসে বসে এসি রুমে বসে বসে হয়তো গবেষণা করছিল, বা হয়তো তার দরদ থাকলেও থাকতে পারে, কিন্তু পলিটিক্যালি একটা জিনিসকে সলভ করা, হুম এটা আসলে উপদেষ্টা মন্ডলীর ওই রাজনৈতিক বুঝের খুবই অভাব ছিল, যার কারণে এরা আসলে এই অথৈ সাগরের মধ্যে খেই হারায় ফেলে, এবং রাইট। যার কারণে ছাত্র সমন্বয়কদের উপর অনেকে ভর করার চেষ্টা করে, বাট এদের উদ্দেশ্য খুব ভালো ছিল, এটা তো আমি বললাম না, ওদের উদ্দেশ্যটাই ছিল তারা রাইট। নিজেরা পলিটিক্যাল পার্টি হবে, নিজেরা পাওয়ারে যাবে। সো ওবামা, আসবো আপনার অবভিয়াসলি কাছে, আপনার কাছে আসবো আমি। আবিদ, আপনার কাছে আবার আসতে চাই। আপনি 31 দফার কথা বলেছেন। আমরা তো জুলাই আন্দোলনের ওই সময়টাতে যা কিছু হয়েছে সেটি নিয়ে তো আসলে অনেক বিস্তর আলোচনা করতে পারি, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমরা আসলে জুলাই গণ অভ্যুত্থানের নাগরিক আকাঙ্ক্ষা কতটুকু সফল হয়েছে বা হচ্ছে সেটিকেই ফোকাস করতে চাই। তো সেই ধারাবাহিকতা আপনি একটু যদি বলেন, যে আপনাকে আমি শুরুতেই যে প্রশ্নটা করেছিলাম, যে মব সংস্কৃতি নিয়ে 2 বছরে, ইন্টারিমের 2 বছর বা 2 বছরের একটু কম সময় বিস্তর কথা হয়েছে, এবং আওয়ামী লীগের যে 17 বছরের শাসন বা 1.5 দশকেরও বেশি সময় ধরে তারা যে ভিন্ন মতের উপরে যে আঘাত করেছে, যে সংস্কৃতি তৈরি হয়েছে, যে বিচারহীনতা সংস্কৃতি, সেটি থেকে বেরিয়ে আসার মানে কোনো ধরনের কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা? আচ্ছা, শুরুতে আপনার উত্তর আমি দিব। শুরুতে আমারও দুইটা কথা আমি ইনক্লুড করে নিই। দেখেন, 2016 সাল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমি নিজেকে সম্পৃক্ত করি, যেখানে হাসিনা পড়ে গিয়ে পরবর্তীতে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা সেই সময়টাতে ছিল না। কেন আমি রাজনীতিতে আসছি? অন্যায়ের প্রতিবাদ করবার জন্য আমি রাজনীতিতে আসছি। এবং 16 থেকে 2024 সাল পর্যন্ত রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবাই যখন কোটা সংস্কারের কথা চিন্তা করে মাথায় নেমেছে, তখন আমাদের টার্গেট ছিল এই আন্দোলনটা কিভাবে কোটা সংস্কার দিয়ে আসলে এই রাষ্ট্রের সমাধান হবে না, একটা গণ আন্দোলনকে গণ অভ্যুত্থানে রূপ দেওয়া যায় কিনা, সেই চেষ্টাটুকু করা যায় কিনা, সেই কনসেপ্ট থেকে কিন্তু এই আন্দোলনে আমরা পাশে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে জুনিয়রদেরকে এখানে আমরা জেনারেলাইজেশন করছি। যখন আন্দোলনের ক্রুশাল মোমেন্ট আসবে, তখন জুনিয়ররা যেন এই ভূমিকায় থাকতে পারে, আন্দোলনটা যেন সরকার বিরোধী আন্দোলনের দিকে ডাইভার্ট করবার জন্য তারা ভূমিকা রাখতে পারে। ডে ওয়ান থেকে তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে, যে ডকুমেন্ট ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে। দেখেন, এই জুলাই গণঅভ্যুত্থান আসার কথা কিন্তু ছিল না, এটা হয়ে গেছে। একদিকে লড়াই ছিলাম, আরেকদিকে আমার সংগঠনের প্রায় 143 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে ছাত্র দলের। তো এখন যেদিন গণঅভ্যুত্থান সংঘটিত হয়, সেদিন আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে এসে আমাদের এমন কোনো আকাঙ্ক্ষা ছিল না যে এই গণ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে কোনো প্রকারের সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে নিব কিংবা সম্পদশালী হব, এই ধরনের বিন্দু পরিমাণ কোনো টার্গেট মনের ভিতরে, মনের আনাচে কানাচে আমাদের সেটা ছিল না। যোগাযোগ ছিল এই গণ অভ্যুত্থানের সময়টাতে মাহফুজুল আলমের সাথে আমার যোগাযোগ ছিল, আসিফ মাহমুদের সাথে আমার প্রায়ই কথা হইতো। 18 জুলাই আসিফ মাহমুদের সাথে আমার এক উত্তপ্ত পরিস্থিতিতে, একদম আমি জিলোরের লাশ যখন ধরে রাখি তার কিছুক্ষণ পরে আমার আসিফ মাহমুদের সাথে কথা হয়েছে। সুতরাং তাদের সাথে আমার যথাযথ যোগাযোগ ছিল। কোনদিন কেউ বলতে পারবে না যে এই রাষ্ট্রের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তাদের সাথে আমার বিন্দু পরিমাণ একদিনের জন্য কথা হয়েছে। তার মানে কি, গণ অভ্যুত্থান সফল করে আবার সোজা বিকেলে সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসলাম, হাঁটতে হাঁটতে বাসায় আসলাম, এবং বাসায় আসার পরেই পরের দিন থেকে আমরা দেখতে পেলাম যে গণ অভ্যুত্থানের বিভক্তি সৃষ্টি হলো। পরের দিন আমরা 2 থেকে 3 দিন পরে আমরা দেখতে পেলাম সরকার গঠন করেছে, সমন্বয়ক লিস্টের যারা আছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় উপদেষ্টাদের সাথে ডিল করতে দেখা যাচ্ছে। তো সুতরাং এই গণঅভ্যুত্থান থেকে আমাদের কোনো আকাঙ্ক্ষা ছিল না, আকাঙ্ক্ষা থাকার কথাও ছিল না। আমাদের টার্গেট ছিল পরিবর্তন, আমাদের টার্গেট ছিল সংস্কার, আমাদের টার্গেট ছিল গণতন্ত্র, আমাদের টার্গেট ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা। সেখান থেকে বেরিয়ে এসে যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলো যখন প্রায়োরিটি পাওয়া শুরু করে, তখনই কিন্তু এই রাষ্ট্রের যে গণঅভ্যুত্থান স্পিরিটের যে আকাঙ্ক্ষা, সেখানে ভাঙন সৃষ্টি হয়। সে কিন্তু ভাঙন সৃষ্টি হলেও আমরা কিন্তু আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে গিয়েছি। যখনই তারা পথভ্রষ্ট হওয়ার চেষ্টা করেছে, নির্বাচনকে লেঙ্গি করার চেষ্টা করেছে, সংস্কারের নামে বিভিন্ন ধরনের মবক্রেসি সামনে নিয়ে আসছে, সেগুলোকে আমরা ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করে গিয়েছি। আমরা রাজপথে ছিলাম, এখনো পর্যন্ত কিন্তু রাজপথে কিন্তু আমার মনে হয় একটু রিপিটেশন হচ্ছে। আপনি যে ছাত্র সংগঠনটি করছেন, আপনার ক্ষমতাসীন, আপনার দলটা তো এখন ক্ষমতায়, মানে যদিও আপনি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু এই প্রশ্ন আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসেবে, কর্মী হিসেবে আপনার মাথায় আসে না যে এই যে বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য যা কিছু দরকার, মানবাধিকার কমিশন, গুম-খুম কমিশন ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিএনপির ভূমিকা নিয়ে সরকারে আসার পরেই যে ধরনের প্রশ্ন আসছে, তাতে করে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে তারা
এক ধরনের সাংঘর্ষিক অবস্থা নিয়ে যাচ্ছে কিনা বা ডিনাউন্স করছে কিনা, দেখেন এই প্রশ্ন যখন দেখেন, আসে গত তখন 2 বছর আপনার কি ব্যাখ্যা? শোনেন, গত 2 বছরে গণঅভ্যুত্থান পরবর্তী সময় গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য, গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করার জন্য কার্যকর কোনো উদ্যোগ কিন্তু ইন্টারিমের আমলে আমরা তেমন ভাবে দেখিনি। শুধু খাতা কলমে লেখালেখি ছাড়া তেমন কোনো উদ্যোগ তাদের আমলে ছিল না, তেমন কোনো পরিবর্তনও তাদের আমলে ছিল না। শুধু পরিবর্তন একটাই হয়েছে, হাসিনার পতন হয়েছে, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর তাদের আন্ডারে একটা পার্টি তৈরি হয়েছে, সেই পার্টিকে যতটুকু সার্ভ করা প্রয়োজন সেটা না, তারা কিন্তু করে এটা একটু দিয়েছে ঢালাও হয়ে এবং গেল না আবিদ? নির্বাচনকে বানচাল এই করার এই চেষ্টাও এই করে মন্তব্যটা কি কিন্তু ঢালাও হয়ে এই যে গেল না? কোনো এই উদ্যোগী যে নেওয়া হয়নি, সেটা কি মন্তব্যটা, ঠিক? মানে আপনি দেখেন যে ইন্টারিমের সময় কিন্তু এই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যে আলাদা সচিবালয়ের কাজটি কিন্তু শুরু হয়েছিল। শোনেন, মানবাধিকার সংস্কারের আলাপ কমিশনের যে আলোচনাগুলো মানবাধিকার কাগজে অধ্যাদেশ কলমে যেটি, ছিল, কাগজে কলমে ছিল, আলোচনাগুলো কাগজে কলমে ছিল, কিন্তু সেটা কিন্তু তো যথাযথভাবে কিন্তু তখন নির্বাচিত পর্যন্ত সরকার এসে বাস্তবায়ন হয় বাস্তবায়ন নাই। করবে, কিন্তু তারা কেন করতে নির্বাচিত চাইছে না? সরকার এসে নির্বাচিত সরকার এসে যে আকাঙ্ক্ষাগুলো আমাদের ছিল, যে যে কারণে ফেসিবাদ দীর্ঘায়িত হয়েছে, ধরেন ক্ষমতায় টানা 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থা থেকে শুরু করে যেগুলোর মধ্যে দিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজন, যে যে সংস্কারগুলো খুবই জরুরি, সেগুলো কিন্তু ইতিমধ্যে সংসদে সেগুলো ইতিমধ্যে পাশ করেছে। এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি বারবার বলছেন আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জুলাই সনদকে যথাযথভাবে বাস্তবায়ন করবো। না, কিন্তু সেটা তো হচ্ছে সরকার না। কোন জিনিসগুলোকে বাস্তবায়ন সেটা তো করছে হচ্ছে না? না। বিচার বিভাগের আলাদা সচিবালয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি নিশ্চিত যে আপনি তরুণ বয়সে যতটুকু রাজনীতি সচেতন, আপনি এটির গুরুত্ব বুঝতে পারেন। আপনাদের নিজেদের জন্য কিন্তু প্রয়োজন যে বিচার বিভাগের স্বাধীনতা দরকার। তো সেখানে সুপ্রিম কোর্টে একটা আলাদা সচিবালয়ের মাধ্যমে তাদেরকে কিছুটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া, এটা তো জুলাইয়ের যে আপনাদের 31 দফায় কিন্তু এটি ছিল, এটি নিয়ে কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু সেটি পার্লামেন্টে হলো না। তো সেটি কেন আপনাদের? এখন জি, এখন এখন যে পরিস্থিতি বিরাজমান বা যে বিলগুলো এসেছে, যেগুলো পাশ হয়েছে, এখনো সময় চলে যায় নাই যে এটা একেবারে বাতিল হয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন হয় না, সেই সুযোগ কিন্তু চলে যায় নাই। সবেমাত্র ধরেন সরকারের কয় মাস হলো, ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত, এইটুকু সময়ের ভিতরে এমন না যে এটা সময়টা ফুরিয়ে গিয়েছে। দৃশ্যমান যে পরিবর্তন প্রয়োজন ছিল, একটা সরকার, গণতান্ত্রিক সরকার এসে বাক স্বাধীনতা থেকে শুরু করে মানবাধিকার থেকে শুরু করে যতটুকু প্রয়োজন এখনো পর্যন্ত সরকার সেটা কিন্তু সরকার বাস্তবায়ন করে গিয়েছে। মানবাধিকারের সংজ্ঞা কি? মানে স্বাধীনভাবে বাঁচার অধিকার, তাই তো? আমি জুন মাসে যদি দেখি 33 জন নিহত হয়েছে মব সহিংসতায় এবং 126 জন গুরুতর আহত হয়েছেন, তখন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত ক্ষমতাবান, মানে আগে তো একটা 2 বছরের যদি আপনি বলেন, আপনি অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করছেন, তাদের তো কিছু সীমাবদ্ধতা ছিল, তারা তো রাজনৈতিক সরকার না। কিন্তু আপনাদের হাতে এত ক্ষমতা থাকার পরেও, এরকম একজন ডায়নামিক অনেকের মতে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার পরেও কেন মব সহিংসতায় 33 জন এক মাসে মারা যাচ্ছে, তার আগের মাসে 32 জন? কেন হচ্ছে? ইন্টারিম সরকার আমলে আমি কাউকে দায় দিচ্ছি না, আপনি বলছেন দায় না। 17 বছরের যে একটা এত বড় একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন এক রাতারাতি যে চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা তা না, সুতরাং আমি তাদেরকে দায় দিচ্ছি না। কিন্তু সমস্যাটা ওইখান থেকেই ছিল যে যে প্রশাসনিক বাহিনীতে যে সংস্কারগুলো প্রয়োজন ছিল, কিংবা গণহত্যার সাথে সম্পৃক্ত যে বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর যে ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে কতটুকু ট্রেস করা গেছে, কতটুকু তাদেরকে আইনের আওতায় আনা গেছে, সেটা নিয়ে তো প্রশ্ন বিদ্যমান আছে। এবং লাস্ট পর্যন্ত ইন্টারিম সরকারের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের যে বদলি বাণিজ্যের যে প্রশাসনে ছিল, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। মাত্র সরকার গঠন করেছে, সরকার গঠন করার পরে ওই ফেসিবাদের আমলের যে অর্গান গুলো এখনো পর্যন্ত তো রয়ে গিয়েছে। ফেসিবাদের আমলে কাদেরকে প্রশাসনিক বাহিনীগুলোতে নিয়োগ দেওয়া হতো কিংবা কোন ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়োগই হতো না, সেটা তো আপনিও ভালো জানেন। সুতরাং সেটার যদি পরিবর্তন আনতে হয় তাহলে একটা সময়ের তো সেটা তো আপনাদের সময়তে শুরু থেকেই হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে শুরু করে দলীয় বিবেচনা এবং নিজেদের লোকজনকে ওই দায়িত্বে দেওয়ার সংস্কৃতির কি কোনো পরিবর্তন হয়েছে? এখন এবার আসেন, এখন আপনি দলীয় লোকের বিবেচনায় দায়িত্বে আনতেছেন, এই কথা আপনি এখানে বলতেছেন। দেখেন, যারা বিগত সময়টাতে দায়িত্ব নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে, এই যে একটু আগে ওমামা বলে গিয়েছে
যে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিকে দূরে সরিয়ে দিচ্ছেন, এনজিওর ব্যক্তিকে এনে আপনি উপদেষ্টা বানাচ্ছেন। সুতরাং এনজিওর ব্যক্তিকে আপনি খুব ভালো নিরপেক্ষ ভাবে তাকে এই জায়গায় নিয়ে আসছেন, সে কিন্তু রাজনৈতিক দরদ সে বুঝবে না, সে তো প্রশাসনিক কাঠামো কিরকম হওয়া উচিত সেটা সম্পর্কে তার ধারণা নাই, সে ওভাবে ফাংশন করবে না। সুতরাং তার অযোগ্যতার কারণে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের উপরে তার নির্ভর হয়ে ঝুলে থাকতে হয়েছে, সে প্রপারলি ফাংশন করতে পারে নাই। এখন বিগত 17 বছর বিভিন্ন জায়গাগুলোতে যারা এই ফেসিবাদকে মোকাবেলা করে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিয়েছে, তৈরি হয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তারা একটা জায়গায় যাওয়ার পরে আপনি তাদেরকে দলীয় ব্যক্তি হিসেবে ট্রিট করতেছেন। তার মানে কি তারা সংগ্রাম করাটা কি তাদের ভুল ছিল? তারা দায়িত্ব নেওয়ার জন্য যে মানসিকভাবে প্রস্তুতি হয়েছিল, ফেসিবাদকে মোকাবেলা করে একটা জায়গায় বসার জন্য যে প্রস্তুতি নিয়েছিল, সেটা তাদের ভুল ছিল? মানে তাদেরকে সরিয়ে আপনি কাদেরকে আনতে চান? সেরকম ব্যক্তি তো তৈরি হয় নাই বিগত সময়টাতে ক্যাম্পাসগুলোতে কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু যারা সরাসরি শুধু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ব্যক্তিকে আপনি দেননি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পাবলিক যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে, প্রভিসি নিয়োগ হয়েছে, যতগুলো নিয়োগ হয়েছে ম্যাক্সিমাম নিয়োগ জামাতের পারপাস তারপরে ইন্টারিম সেটা করেছে। সেটা কি দলীয় নিয়োগ? কিন্তু এখন তো আপনারা বিএনপি পন্থী এবং বিএনপির লোকজনকে যে দিচ্ছেন বৈষম্য বিরোধী, বিএনপির লোক এখানে ফ্যাক্টর না, এটা ফ্যাক্টর আবিদ, এটা তো ফ্যাক্টর। কারণ আপনি বৈষম্য বিরোধী একটি আন্দোলন করেছেন, একটি কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছেন, সেখানে আপনি ফেয়ারনেস এনশিওর করতে পারছেন না, যোগ্যতার ভিত্তিতে মেরিটোক্রেসিকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। তো তাহলে জুলাইয়ের স্পিরিটটাকে আপনি কিভাবে আপহোল্ড করছেন? আপনি আবার ওইদিকে যাচ্ছেন। আমি বলতেছি যে ব্যক্তিটা পরিস্থিতি ফেস করে সে তৈরি হয়েছে সে পদটার দায়িত্ব পালন করবার জন্য। তার মানে কি সে একটা মতাদর্শকে ধারণ করে কিন্তু একই সাথে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছে এবং বিশ্ববিদ্যালয়কে কিভাবে ডিল করতে হয় ওইটার জন্য একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে যে সে লড়াই করে ওই জায়গাটার জন্য তৈরি হয়েছে। এবং অদ্বিতীয় তার পাশাপাশি আরেকজন নাই যে সে এখানে এসে বলবে যে আমি এখানে দায়িত্ব পালন করব। তার মানে হচ্ছে যে সে তার যোগ্যতাতে ওই জায়গায় আসার পর এখন যদি আপনি তার থেকে দলীয় হচ্ছে যে ট্যাগ দিয়ে তাকে এখানে ট্যাগ করে ফেলেন, তাহলে আলটিমেটলি তার উপরও তো এক প্রকার এখানে জুলুম করা হচ্ছে। সেটাও কি অস্বীকার করা যাবে? সেটাও তো স্বীকার করা যাবে না। প্রশ্নটা হচ্ছে ওই সংস্কৃতি থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন কিনা। মানে আওয়ামী লীগের সময় আওয়ামীপন্থী লোকজনরা বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছে দলীয় বিবেচনায়, ইন্টারিমের সময় আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী বা অভিযোগ অনুযায়ী একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা কি সেটি থেকে বেরিয়ে আসতে পেরেছেন কিনা? মানে আপনি যদি মনে করেন যে এই নিয়োগগুলো দলীয় বিবেচনায় হয়নি, সেটা একটা নিউজ সংবাদকর্মী হিসেবে আমার কাছে, কিন্তু আমি যতটুকু দেখছি পত্রপত্রিকায় পড়ছি এবং আমাদের সোর্স যেগুলো বলছে, সরাসরি বিএনপির রাজনীতির সাথে যারা যুক্ত এর বাইরে এই নিয়োগগুলো হচ্ছে না। তো তাহলে তো সেই সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারিনি, তাই তো? দেখেন ভাই, সেই সংস্কৃতি থেকে যদি ন্যূনতম বেরিয়ে আসার প্রচেষ্টাও করে থাকে সেটা আমরাই করছি। বিগত যে 2 বছরের ইন্টারিমের আমল ছিল, সেই আমলে কি পর্যায়ে ছিল সেটা আপনি নিজে চোখে দেখেছেন। মানে হচ্ছে যে নিজেদের লোক ছাড়া কোথাও বসানোর সুযোগ তারা করে নাই, কিংবা সেই লাস্ট নিয়োগ যেটা জুলাই জাদুঘর, সেই জুলাই জাদুঘরের নিয়োগের দিক তাকাইলেই বোঝা যায় যে নিয়োগগুলো কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিগত ইন্টারিমের আমলে সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত যে বিডার আশিক চৌধুরী, যাকে আপনারা চেনেন আমরাও চিনি, উনি কি জনাব তারেক রহমানের সাথে কাজ করে যাচ্ছেন না? উনি কি আমার দলীয় লোক? এরকম অনেক দৃষ্টান্ত সরকারের বিভিন্ন জায়গাতে কিন্তু আছে। এখন যদি আপনি ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে টেনে এনে বলেন যে হচ্ছে যে সরকার দলীয় ব্যক্তির বাইরে বেরোতে পারতেছে না, আসলে ব্যাপারটা তা না। এই যে দেখেন ইন্টারিমের আমলে কিন্তু ওবায়দ স্যারের, ঢাকা বিশ্ববিদ্যালয় ওবায়দ স্যারের এক প্রকার কনফার্ম ছিল, কিন্তু একটা মবক্রিসের মধ্য দিয়ে ওনাকে এই জায়গা থেকে কিংবা ওনার যে হক এখান থেকে ওনাকে সরানো হলো। অথচ এই গণঅভ্যুত্থান থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে শিক্ষার্থীদের পাশে যতটুকু ভূমিকা রাখার প্রয়োজন ছিল শিক্ষক হিসেবে ওনার যেটা ছিল, অদ্বিতীয় আর কারো সে সময়টাতে ছিল না। সুতরাং এখন শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের জন্য দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হওয়ার পরে, সে দায়িত্বে আসার পর এখন যদি তাকে আপনি দলীয় টেককে সরাই দিতে চান, তাহলে সেটাও তো তার উপরে ছিল। সুতরাং এই ধরনের দৃষ্টান্ত, এই আশিক চৌধুরীর মতো এরকম দৃষ্টান্ত সরকারের বিভিন্ন জায়গাতেই আছে। এখনো পর্যন্ত আপনি সরাসরি দেখাতে পারবেন না এই জায়গাটাতে কিংবা কোনো পাবলিক পরীক্ষাতে যে দলীয় নিয়োগ কিংবা ওইটার কারণে তার নিয়োগ হচ্ছে না কিংবা তার গেজেট হচ্ছে না, আটকে যাচ্ছে, এই ধরনের দৃষ্টান্ত এখনো পর্যন্ত ভাই স্থাপিত হয় নাই। আর আমরা ওইটার বিরুদ্ধেই লড়াই করছি। এই যে একটা পরিবর্তন, যে 10 বছর পর উনি জানেন 10 বছর পর উনি থাকবেন না, নতুন কেউ আসবে এখানে দায়িত্ব পালন করবার জন্য, এই পরিবর্তনকে তো আমরা স্বপ্নে দেখতেছিলাম যে এটা কোনোদিনও হয়তো বাংলাদেশে হবে না। সুতরাং পরিবর্তন যেহেতু সূচনা হয়েছে, আমরা আশা রাখতে পারি, আমরা আশা না হারাই, অবশ্যই আমরা যে বাংলাদেশ চাইছি সেই স্বপ্নের বাংলাদেশ। ধন্যবাদ। আসবো আপনার কাছে, আমি একটু উমামার কাছে যাচ্ছি, বাট
আপনি যেটি বলেছেন, আশিক চৌধুরীর প্রসঙ্গ টেনেছেন, এখানেও এক ধরনের বক্তব্য রয়েছে যে আশিক চৌধুরী বা পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিল, এই দুজনের থেকে যাওয়াটা এক ধরনের আপনার দলের বা আপনার নেতার এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে তাদেরকে রাখতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমি বলছি না যে সেটাই হয়তো সত্যি, কিন্তু আমি সেই আলোচনায় যাবার আগে উমামা আপনার কাছে আসতে চাই যে বিগত আওয়ামী রেজিমে আমরা দেখেছি যে গায়েবী মামলা এবং ঢালাও আসামি করে মানে ভিন্ন মতকে দমন করা, মানে আবির যে দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই দলটিরই অনেককে ভিক্টিমাইজ করা হয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা এই গত 2 বছরে ইন্টারিমের সময়, এবং সেটি এখনো চলমান, যে এক ধরনের গায়েবী মামলা এবং যেন তেনভাবে যাদেরকে মনে হচ্ছে টার্গেট করতে হবে তাদেরকে আটকে রাখা, হয়রানি করা, এই সংস্কৃতির অবসান তো এখনো ঘটছে না। তো এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণটা যদি একটু ব্রিফলি বলেন। না, যদি পরিবর্তন না হয়, সিস্টেমেটিক কোনো চেঞ্জ না হয়, তাহলে আগের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে মানুষকে হয়রানি করা হতো বা রাজনৈতিক প্রতিপক্ষদের হয়রানি করা হতো, প্রক্রিয়াগুলো তো আসলে চলমান থাকবে। এই গায়েবী মামলার বিষয়গুলো আমরা ইন্টারিম গভর্নমেন্ট যখন ছিল, আমি এই কথাগুলো বলছি যে কোন জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে, কোন জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে না, কোনটা মাইনর ইস্যু, কোনটা মেজর ইস্যু, এগুলো আসলে ইন্টারিম গভর্নমেন্ট অনেক সময় তার চিহ্নিতই করতে পারতো না। তার একটা বড় কারণই ছিল যে তারা কিন্তু পলিটিক্যাল লোক না। পলিটিক্যাল লোক তো আসলে মানে এফিসিয়েন্টলি মানে বুঝতে পারে যে কোনটা আসলে কোন দিকে নিয়ে যাবে দেশটাকে। বাট আমার মনে হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টের অনেক সময়ই তাদের মধ্যে ওই ধরনের বোঝাপড়ার গুরুতর অভাব ছিল। না হলে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে গায়েবী মামলাগুলো হচ্ছিল, এখানে অল আউট সব ধরনের মানুষই তাদের প্রতিপক্ষদেরকে টার্গেট করার জন্য এই গায়েবী মামলাগুলো ব্যবহার করেছিল। ঠিক আছে, এখন যখন আইসিটি সংশোধন হয়ে আমাদের যে আইসিটি তৎকালীন সময়ে যে চিফ প্রসিকিউটর হিসেবে এসেছিলেন, আহ তাদের যখন হচ্ছে পুনর্নিয়োগ হলো, তখন কিন্তু আমাদের সাথে দেখা গেছে স্যারদের বেশ কয়েকবার কথা হয়েছে। তখন কিন্তু আমার প্রথম কথাটাই ছিল আপনার এই গায়েবী মামলাগুলো নিয়ে ব্যবস্থা নেয়। এক একটা মামলা 300-400 জন করে আসামি, এটা কি হয় নাকি? তখন তারা প্রথমে আমাকে বলে যে আচ্ছা, আমরা যেটা করব, মামলা যেগুলো একদম জেলা উপজেলা পর্যন্ত হয়েছে সেই মামলাগুলোকে আমরা আইসিটির আন্ডারে নিয়ে আসবো, এবং আইসিটির আন্ডারে নিয়ে এসে এরপর আমরা সেগুলোর একটা থরো গো থ্রু করবো যে আসলে এই মামলায় একটা মানুষের পক্ষে কার পক্ষে আসলে আসামি হওয়া সম্ভব, কার পক্ষে আসামি হওয়া সম্ভব না, সেটার একটা মানে তারা সেটার একটা অ্যাসেসমেন্ট করবে আর কি। সেটা হচ্ছে আমাদের সাথে প্রাথমিকভাবে তাদের কথা হয়েছিল, সেটা 2024 সালের অক্টোবর মাসের কথা। কিন্তু পরবর্তীতে আমি যখন হচ্ছে যে তাজিল স্যারকে যখন বলি যে স্যার এই মুহূর্তে কেন আমরা গায়েবী মামলাগুলো নিয়ে কোনো ব্যবস্থা দেখছি না, তখন কিন্তু বলছে আপাতত আমরা আমাদের প্ল্যানটা বন্ধ করে রেখেছি। আমরা বলছি যে যারা আসলে এই জুলাই অভ্যুত্থানে গণহত্যাগুলোর বিচার চাচ্ছে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে ইন পার্সন এসে আইসিটিতে মামলা করতে হবে, তাই না? তাহলে এখন এই আইসিটিতে যে মামলাগুলো আছে তাদের সেটাই শুধুমাত্র প্রসিকিউশনের আন্ডারে পড়বে। তো তাহলে যে জেলা পর্যায়েগুলো মামলাগুলো আছে সেগুলো আসলে কি হবে? সেটা কি এখন নর্মাল পুলিশি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, নর্মাল ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে যাবে? সেটা কোনো সুরাহা ইন্ডিয়ান গভর্নমেন্ট করেনি। এবং আমাদের মধ্যে থেকে প্রায় সময় কোশ্চেনটা এসেছিল যে এই জিনিসটা কেন তারা সমাধান করছে না। আমি যেটা মনে করি যে এখানে 2 ধরনের ডিসকোর্স ছিল। প্রথম কথাটা ছিল হচ্ছে আওয়ামী লীগকে যে কোনো ভাবে হোক হয়রানি করা, মানে তাদেরকে দৌড়ের উপর রাখার জন্য এই ধরনের গায়েবী মামলাগুলো দরকার, এটা হচ্ছে তাদের পক্ষ থেকে বক্তব্য ছিল। কিন্তু এই দৌড়ের উপর রাখাটা, এটা যে আবার ভবিষ্যতে আমার উপরেও আসতে পারে, এই কথাটা তো আসলে কেউ ভাবে না। শুধু তাই না, মানে এই যে দৌড়ের উপর রাখার যে প্রবণতা বা এই যে আকাঙ্ক্ষা, এটির আর একটা বড় সমস্যা হচ্ছে যে যারা প্রকৃত অর্থে অপরাধ করেছে আওয়ামী রেজিমের সময়ে বা এই জুলাই আন্দোলনের সময়, তাদেরকে তাদের অপরাধগুলোকে লঘু করে ফেলা, মানে এক ধরনের সন্দেহের মধ্যে নিয়ে যাওয়া, সেটাও আর একটা বড় ক্ষতি। কারণ অপরাধ তো করেছে, এটা তো আওয়ামী লীগ আসলে ব্যবহার করেছে। আমরা তো পরবর্তী দেখেছি যে এখানে ভুল আসামিকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের অনেক পরিচিত লোকজনকে আমরা দেখেছি যে সে কোনোভাবেই ওই মামলার সাথে জড়িত না, তার পক্ষে সম্ভবই না একটা খুনের মামলায় জড়িত থাকা। 60 বছর 70 বছর বয়সী লোকজনকেও দেখা যাচ্ছে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বিকজ তার প্রতিপক্ষ যিনি ছিল তার দ্বারা তিনি কোনোভাবে উনি তার দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনো একটা সময়। ঠিক আছে, এখন আপনার কি মনে হয় উমামা, আপনার কি মনে হয় যে বিএনপি তো নির্বাচিত সরকার, তারা তো এই জায়গাটিতে একটা বোল্ড একটা স্ট্যান্ড নিতে পারে বা সেটি আমরা আশা করি, সেটি তারা নিচ্ছে না কেন? আমার মনে হয় না আওয়ামী লীগ মানে বিএনপি আসলে এই মামলাগুলোতে একেবারেই হাত দিবে।
এটা আমি মনে করি না। এবং আমি যেটা বর্তমান সময়ে আমি যেটা দেখছি যে আওয়ামী লীগের এই মামলাগুলো, আওয়ামী লীগ রিলেটেড বা জুলাই রিলেটেড যে প্রত্যেকটা মামলা আছে, হুম হুম। দেখা যাচ্ছে একজন জামিন পাচ্ছে, জামিন পাওয়ার পরে ইমিডিয়েটলি তার নামে আরেকটা মামলা দিয়ে তাকে আবার জেলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এটা কিন্তু যারা এই ধরনের বিভিন্ন মামলায় গায়েবী মামলার আসামি, তাদের প্রত্যেকেরই কিন্তু আমি বলবো যে বর্তমান সময় একই ধরনের অবস্থা। জি যদি আপনি বরং ভেরি ইন্টারেস্টিং, যদি আপনি হাই প্রোফাইল কেউ হন, তাহলে আপনি নামে যদি গায়েবী মামলা হয় তাহলে আপনি ইজিলি জামিন পেয়ে যাবেন। সে আইবি রহমান, ঠিক আছে, উনি কিন্তু জামিন 2টা বা 3টা মামলা থেকে জামিন পেয়ে কিন্তু অলরেডি উনি ব্যাক করেছেন, এবং দেখা যাবে সে অ্যাক্টিভ পলিটিক্সেও ঢুকছেন কিছুদিন পরে, হয়তো অন্য নামে। হুম। বাট যে মানুষগুলোকে আসলে পর্দার, যাকে কেউ চিনতো না, যে কোনো একটা সময়ে ছাত্রলীগের কোনো একটা কমিটিতে র্যান্ডম একটা পদে ছিল, বা যার কোনো একটা বিএনপি নেতার সাথে একটা জমি জমার মামলা ছিল, হি ইজ নাও বিং সাবজেক্টেড টু মানে এই মানে গায়েবী জি মামলাগুলার। জি। জিনিসটা আমি বলতে পারছি না কেন, কারণ কারণ বিএনপি সরকার মানে কোনো নির্বাচিত সরকার, আমি মনে করি না যে তারা এই ধরনের পলিটিক্যাল মামলাগুলোতে কোনোভাবে হাত দিবে। বরং এগুলোকে ব্যবহার করে হয়রানি করার জি গেলে ওটা তারা একদমই তাদের লোকাল পর্যায়ে কাছে ছেড়ে দিয়েছে, যে আমরা যদি সম্ভব হয় আমরা তাহলে করো। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে শেষ যে প্রশ্নটি আমি উমামা আপনার কাছে করতে চাই, তারপরে আবিদের কাছে যাব, যদি খুব ব্রিফলি বলেন, সেটা হচ্ছে যে জুলাই মাসে 2024 সালের এত বড় একটা ঘটনা ঘটলো, এত মানুষের প্রাণ গেল, এবং এই শুদ্ধ একটা পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, নাগরিক আকাঙ্ক্ষা, সেটির বিপরীতে আমরা যখন দেখি যে 2 বছর পরে বা এই 2 বছর ধরে এটি চলছে, আমরা দেখছি যে জুলাই আন্দোলনকে, গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে কিছু শব্দ প্রয়োগ করা হচ্ছে, এবং যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে ছিলেন তাদের মধ্যেও আমরা দেখছি যে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে জুলাইয়ের যে মূল স্পিরিট, মানে দেখেন জুলাই আন্দোলনে যে স্লোগানগুলো ছিল সেগুলোর মধ্যে এক ধরনের মাধুর্য ছিল, কিন্তু আমরা চবর্গীয় স্ববর্গীয় যে শব্দগুলো শুনতে পাই ইদানিং সোশ্যাল মিডিয়াতে, যেগুলো ব্যবহার হিসেবে দেখতে পাই, এটা আমি নিশ্চিত যে অনেকের মতো আপনাকে হয়তো পীড়া দেয়। এই ব্যাপারে কি আপনার কিছু বলবার আছে? এটা নিয়ে আমার আসলে অনেক ধরনের কথা আছে আর কি, তো খুব কম সময়ে যেহেতু বলতে বলেছেন, যে হুম হুম। এভাবে শেষ করাটা খুব কঠিন। ছোট করে যদি একদম বলতে হয়, সেটা হচ্ছে যে বা আমাদের যে জেনারেশন, ঠিক আছে, হুম এই হুম। জেনারেশন আসলে যথেষ্ট পলিটিক্যাল জেনারেশন বলাটা ঠিক হবে না। হুম ঠিক হুম। আছে, আমাদের জেনারেশন একটা বড় অংশ, তারা আসলে পলিটিক্যাল ভাষাটা আসলে কেমন হয় সেইটা নিয়ে তাদের প্রপার আইডিয়া ছিল না 2024 সালের আগে। তো যখন জুলাই মাসে অভ্যুত্থানটা পরবর্তী সময়ে ইটস লাইক তরুণরা যাই নিয়ে হাজির হয়ে তাই দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক ভাষায় পরিণত হচ্ছে। সো যার যেটা সুযোগও কিন্তু কেউ কেউ নিয়েছে, এবং দেখা গেছে যে আহ মানে একটা শব্দ তো খুব পপুলার, সাবঅল্টার্ন, ঠিক আছে, হুম মনে হুম। করেন সাবঅল্টার্নের রাজনৈতিক ভাষা। তো সাবঅল্টার্ন শব্দটা ব্যবহার করে করে নানান ভাবে দেখা যাচ্ছে সোসাইটির মধ্যে যে হীন শব্দগুলা ব্যবহার হয় আরেকটা মানুষের সম্বোধনের, সেগুলাকে দেখা যাচ্ছে এক ধরনের সাবঅল্টার্নের রাজনীতি হিসেবে হাজির করার একটা চেষ্টা হ্যাঁ, গত কিন্তু 2 বছর ধরে জঘন্য হয়েছে। জঘন্য ভাষা, অশ্লীল ভাষা, সেগুলোকে সাবঅল্টার্ন বলে গ্লোরিফাই করার ব্যাপারটা তো আমি বুঝলাম না। মানে এটাকে, মানে এটা গ্লোরিফাই করার যুক্তিটা কি, মানে তাতে লাভটা কি? ও, অবভিয়াসলি এটা যুক্তি তো অবশ্যই আছে। মানে ওই যে সুশীল যে শব্দটা, আমি যদি এই যে আমি কিন্তু কোনো গালি না দিয়ে সুন্দর ভাষায় সুন্দর শব্দ, সব থেকে সঠিক শব্দটা উচ্চারণ করে আমি এখানে কথাটা বলার চেষ্টা করছি। হুম বিকজ আমরা সিভিলিটি বলতে ওইটাকেই বুঝি, যে যখন আপনি পাবলিকের সামনে হাজির হচ্ছেন তাহলে আপনি কি বলবেন না বলবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার একদম সমাজের একদম নিম্নতর মানুষটার মধ্যেও কি ধরনের প্রভাব পড়তে পারে সেটা ভেবেই আমাদের কথাটা বলা উচিত। কিন্তু আহ যেহেতু আমার কি করতে হবে, আমার ভিউটা পাইতে হবে, হুম আমার হুম। এখানে পপুলার হইতে হবে, আমার এখানে হচ্ছে যে ইমিডিয়েট একটা ফেম গেইন করতে হবে, তাহলে সব থেকে ইজিয়েস্ট উপায় কি? আমি সব থেকে একদম দেখা যায় সব থেকে উগ্র কাজটা আমি করতে করতে চাইবো। এটা কিন্তু সোসাইটিতে গত 17 বছরে এই ফেসবুক পপুলার হওয়ার পর থেকে এই ঘটনাগুলো ঘটেছে। ইভেন আমি অন্যান্য আপনি ইন্ডিয়াতেও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, যে দেখা যাচ্ছে আমি যদি পপুলার হইতে চাই, আমি এমন শব্দ ইউজ করব, আমি এমন স্লোগান ইউজ করব, যে স্লোগানগুলো ইমিডিয়েট আমার প্রতি ক্যামেরাকে আসলে অ্যাট্রাক্ট করে ফেলবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি 24 পরবর্তী সময়ে রাজনৈতিক ভাষাগুলা অনেক বেশি ক্যামেরামুখী হওয়ার কারণে এখানে এই অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সিটা আসলে এই ধরনের ধন্যবাদ। শব্দগুলাকে পলিটিক্সে পপুলার করেছে আর কি। ধন্যবাদ উমামা ফাতেমা। আমি আবিদ আপনার কাছে আসতে চাই। আমরা একই প্রশ্ন আপনার কাছে, যে আন্দোলনের সময় আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই মুহূর্তে সেই প্ল্যাটফর্মগুলো গণতন্ত্রের যে অংশীদারিত্ব বা গণতান্ত্রিক অংশগ্রহণের জায়গা হিসেবে আরো শক্তিশালী হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখছি যে এক ধরনের অপপ্রচার, বিভাজন, নেতিবাচকতার
চর্চা হচ্ছে, এটি আপনি লক্ষ্য করেছেন কিনা এবং এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে যদি ব্রিফলি বলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা আপনার নিরাপত্তা প্রয়োজন ছিল আমাদের, বিশেষ করে হচ্ছে যে সামাজিক যোগাযোগ সাইবার নিরাপত্তা, সেটা পরিপূর্ণভাবে আসলে সরকার দিতে ব্যর্থ হয়েছে, যেটা রেশ এখনো পর্যন্ত বর্তমান নির্বাচিত সরকারকেও কিন্তু বহন করতে হচ্ছে। এই যে দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে যেখানে আমার প্রয়োজন ছিল যারা অপরাধ করেছে, যারা সরাসরি অপরাধে সম্পৃক্ত, তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনা, স্পেসিফিকলি বিচারের আওতায় আনা, মানে হচ্ছে যে মবক্রেসির মধ্য দিয়ে না, ডিরেক্ট স্পেসিফিকলি, যেটা আপনি বলছেন যে একসাথে গায়ে দিয়ে অনেকের নাম নিয়ে আসা, সেটার পক্ষে আমিও না। সুতরাং স্পেসিফিকলি যে বিচারটার প্রয়োজন ছিল সেই বিচারটা আলটিমেটলি হয় নাই। আবার ধরেন এখানে অনেকে নতুন দল খুলতে গিয়ে আওয়ামী লীগকে সেখানে শেল্টার দিয়েছে যে তোমরা ভালো হয়ে যাও, তোমরা আমার কাছে আসবে, তোমাদের কোনো অপরাধ নাই, আমরা তোমাদেরকে শেল্টার দিব, আমাদের দলটা করো। আওয়ামী লীগকেও বিভিন্ন ভাবে পুনর্বাসন করা হয়েছে। আর রাজনীতির তো প্রপারলি আইনটাকে কার্যকর না করে ভাষার বিভিন্ন প্রয়োগ করা হয়েছে, সেটা হচ্ছে অশ্লীলতা চর্চা। এই 5 আগস্ট পরবর্তী সময়ে নানান ধরনের স্লোগান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অশ্লীলতা চর্চা করার সূচনা করা হয়েছে, যেটা দুই সাইড থেকে এখন ভালোভাবেই দুই সাইড থেকে এটা এখনো পর্যন্ত সেটা চলমান আছে, কিন্তু সেটা কোনোভাবেই উচিত ছিল না। কারণ এই জেনারেশনটা, কারণ আপনার স্বাধীনতা পরবর্তী সময় 75-এর সিপাহী জনতার বিপ্লব, তারপর 90-এর গণ অভ্যুত্থান, এই দুই জেনারেশনের মানুষ, 90-এর জেনারেশনের মানুষ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে। সুতরাং এই 90-এর পরে 24-এর জেনারেশনটা কিন্তু আবারও নতুন ভাবে ছাত্র জনতার, বিশেষ করে আমাদের এই জেনারেশনকে রাষ্ট্রের প্রতি যে মালিকানা, সেটা কিন্তু একদম হাতে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। এবং এই জেনারেশনের এরা কিন্তু একটা মানে গণ অভ্যুত্থান কিন্তু ঘটিয়েছে। সুতরাং আমাদের যে রাজনীতির ভাষা ছিল কিংবা পরিবর্তন ছিল, সেটা কিন্তু আমরা করতে প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছি। অনেক সফলতা আমাদের থাকলো, কিংবা রাজনৈতিক যে সংস্কৃতিটা হওয়ার কথা ছিল, বিপরীত যে রাজনৈতিক সংস্কৃতিটা, সেটা কিন্তু আমরা করতে পারি নাই। কারণ আমরা অশ্লীলতার বিপরীতে আমরা অশ্লীলতাই কিন্তু প্রমোট করছি, অশ্লীলতার বিপরীতে কিন্তু আমরা আইনকে প্রমোট করি। ধন্যবাদ। সুতরাং এই জায়গাতে আমাদের অবশ্যই ব্যর্থ। অনেক ধন্যবাদ আবিদ আপনার সৎ স্বীকারোক্তির জন্য, এবং উমামা ফাতেমা আপনাকেও ধন্যবাদ অংশ নেবার জন্য এবং আপনাদের যে থটফুল কন্ট্রিবিউশন সেটি আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। এবং যেটি দর্শক আপনাদের জন্য বলতে চাই যে উমামা যেমনটি বলছিলেন, ইরানের যে রেভলিউশন কিংবা মিশরের যে বাস্তবতা, সেটির নিয়ে তিনি পড়ালেখা করছেন। কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আমরা এরকম একটি লক্ষণ দেখেছিলাম যে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তারা যে আকাঙ্ক্ষা থেকে মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মানে বিশেষ করে পোস্ট লিবারেশন যে এরা, সেখানে তারা চাওয়া পাওয়ার এবং আকাঙ্ক্ষার যে হিসাব, সেই হিসেব মেলাতে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন এবং এরকম একটি অবস্থার তৈরি হয়েছিল। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি বা করতে চাই যে এই অবস্থার উত্তরণের ভেতর দিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি, যেখানে মানুষের অধিকার সংরক্ষিত হবে এবং যে বৈষম্য বিরোধী অবস্থান তৈরি হয়েছিল 2024 সালের জুলাই মাসে, এবং পুরো বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিল যে পরিবর্তনের আকাঙ্ক্ষায়, সেই পরিবর্তনটি সূচিত হবে, সেই আশাবাদ রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।